আচ্ছা, আমরা শুনে তো ভালো, আমি বলে দিচ্ছি। এটা একটা, এই যে আমরা ফেব্রিকটা আঁকতেছি, হ্যাঁ, এটা একটা ওভেন ফেব্রিক, তাই তো? তো এই ওভেন ফেব্রিকের মধ্যে পুরো জায়গাটা কি ইয়ার্ন দ্বারা ঢাকা আছে? দেখো তো একটু ভালো করে খেয়াল করে, যে কালো মার্কিংটা আছে, কালো মার্কিং এর মধ্যে সবটা জায়গায় কি ইয়ার্ন আছে নাকি না ইয়ার্ন ছাড়া অংশ আছে? আছে। ছাড়া অংশ থাকলে এটা বোঝাচ্ছে যে আমার এখানে হয়তোবা এই পুরো জায়গাটা ইয়ার্ন দ্বারা কাভার করা নাই। তো পুরো জায়গাটা যদি ইয়ার্ন দ্বারা কাভার করা না থাকে, তাহলে আসলে বেশ কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি? যেমন এয়ার পারমিবিলিটি এই কাপড়টার বেশি কম হতে পারে। এয়ার পারমিবিলিটি মানে কি? এয়ারকে পাস করতে দেওয়ার প্রবণতা, এটা দিয়ে এয়ার কতটুকু পাস হবে সেই যে প্রবণতাটা, এই প্রবণতাটা কম বেশি এরকম কিছু একটা হবে। তাহলে এইটার সাথে, এই কভার ফ্যাক্টরের সাথে অনেকগুলো বৈশিষ্ট্য, কাপড়ের অনেকগুলো বৈশিষ্ট্য জড়িত। যেমন দ্বিতীয় যে কাপড়টা আমি আঁকতেছি, এটার কভার ভালো নাকি উপরটার কভার ভালো? দ্বিতীয়ত ফাঁকা স্থান কম দেখা যাচ্ছে, পুরোটাই প্রায় প্রায় ইয়ার্ন। এই যে এটাও ইয়ার্ন, এটাও ইয়ার্ন, এটাও ইয়ার্ন, আবার এদিক থেকেও ইয়ার্ন আছে। এই কিছু এখানে ফাঁকা ছিল যেটা আবার ওয়ারপেন দিয়ে ঢেকে গেছে। তো তার মানে এই কাপড়টার ক্ষেত্রে বুঝতে পারতেছো এটার হচ্ছে কভার বা কভারিং ক্যাপাসিটিটা ভালো। এটার নাম দিচ্ছি কভার অ্যান্ড ডিএসএম, আজকে এই দুইটা বিষয় বলবো। তো এখন এটা যে হিসাব করা দরকার আমাদের, তাহলে কভার ফ্যাক্টর মানে হচ্ছে দ্য এরিয়া অফ দ্য ফেব্রিক ইজ অকুপাইড আর কাভার্ড বাই ইয়ার্ন কম্পেয়ার্ড উইথ দ্য টোটাল এরিয়া অফ দ্য ফেব্রিক। এটা কি বলা হচ্ছে? ফেব্রিক কভার বা ক্লথ কভার। আর এটাকে যেই একক দিয়ে বা ইন্ডিকেটর দিয়ে টেস্ট করা হয় তাকে বলা হয় কভার ফ্যাক্টর। তার মানে তুমি যদি সহজ ভাষায় বলতে চাও যে বাংলায়, তাহলে একটা ফেব্রিকের যতটুকু ক্ষেত্রফল বা জায়গা ইয়ার্ন দ্বারা, ইয়ার্ন দিয়ে কাভার করা থাকে বা ঢাকা থাকে, সেটাকে বলা হয় কভার, ক্লথ কভার বা কভার ফ্যাক্টর। বাকি যে গ্যাপগুলো আছে সেগুলো কিন্তু ইয়ার্ন দিয়ে ঢাকা নাই। তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য চলে আসবে যে কভার ফ্যাক্টর কম বা বেশি। এখন কভার ফ্যাক্টর কম, যেমন এই কাপড়ের কভার ফ্যাক্টর অনেক ভালো, এটার কভার ফ্যাক্টর অনেক খারাপ। তার মানে এটা দিয়ে কিন্তু তুমি পরলে বাতাসকে বাধা দিবে কম, বাতাস এই যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে প্রবেশ করবে, থার্মাল রেজিস্ট্যান্স কম হবে, অনেকগুলো প্রপার্টিস পরবর্তীতে ইনফ্লুয়েন্স করবে। তো সেই জন্য আমাদেরকে কভার ফ্যাক্টরটা আসলে স্টাডি করতে হয় আর কি টেক্সটাইলে। এখন তুমি এটাকে হিসাব করবা কিভাবে? আমরা জানি যে একটা নির্দিষ্ট ইয়ার্নের জন্য, নির্দিষ্ট কাউন্টের ইয়ার্নের একটা নির্দিষ্ট ডায়ামিটার আমরা হিসাব করেছিলাম। এটা তোমরা যেহেতু 4th ইয়ারে 4-1-এ এটা নিশ্চয়ই পড়ছো, টিটিকিউসিতে পড়ছো, তারপরে টেস্টিংয়েও পড়ার কথা আগেরটাতে, ইয়ার্ন টেস্টিংয়ে। অর্থাৎ ডায়ামিটার, ইয়ার্নের ডায়ামিটার এবং ইয়ার্নের কাউন্টের মধ্যে সম্পর্ক আছে কিনা, এটা অনেকে পড়ে না যে ডি সমান 1/28 √/any, এরকম পড়ছিল কি? ডি ইজ ইকুয়াল টু 1/28। এটা আসলে একটা ফর্মুলা, তাই না? এটা তো অনেকেই পড়ছো বা দেখছো আগে। কিন্তু এই ফর্মুলাটা, এই যে ডি সমান 1/20 √/any, এটা এককটা হচ্ছে ইঞ্চ, তাই না? এত ইঞ্চ হয় একটা ইয়ার্নের ডায়ামিটার। কিন্তু এই কথাটা একটা মোটামুটি ডাহা মিথ্যা কথার মতো। কেন আমি এরকম বলতেছি? এরকম বলতেছি এই জন্য যে তুমি এই ইকুয়েশনটা যখন ডেভেলপ করছো, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবা ওখানে কটনের স্পেসিফিক ভলিউম নিয়ে কাজ করা হয়েছে। শুধুমাত্র কটন ফাইবারের স্পেসিফিক ভলিউম 1.1 সিসি, মানে সিসি পার গ্রাম ধরে করা হয়েছে। তার মানে যেসব ফাইবারের এই স্পেসিফিক ভলিউম এই 1.1 গ্রাম বা সিসি পার গ্রাম, গ্রাম সিসি, এই ফাইবারগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র এই ফর্মুলাটা প্রযোজ্য। আর কোনো ফাইবারের ক্ষেত্রে, অনেক কটন ফাইবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। অনেক স্টাইলের ইয়ার্ন, ধরো ইয়ার্নকে আমি একটু হলু করে তৈরি করলাম, ভিতরটা ফাঁকা রাখলাম, বা একটু কম্প্যাক্ট করে তৈরি করলাম, অথবা স্পেসিফিক এই ভলিউমটা ঠিক নাই,
এইসব কটনের ক্ষেত্রে বা অন্যান্য ব্র্যান্ডের অন্যান্য দেশের যে কটনগুলো আছে ইজিপশিয়ান আরও যেসব কটন আছে তাদের স্পেসিফিক ভলিউমটা হয়তো বা এরকম নাও থাকতে পারে বা ইয়ার্ন ফর্মে যাওয়ার পরে, তো তখন ওই সব কটনের জন্যও কিন্তু এই ফর্মুলা ফিট করবে না। এক, দ্বিতীয়ত অন্য কোনো ফাইবারের জন্য তো ফিট করবেই না। যদি তুমি পলিস্টারের কাপড় হয়, পলিস্টারের ইয়ার্ন হয়, পলিস্টার এবং কটনের কম্বিনেশনের ইয়ার্ন হয়, অথবা অন্য কোনো ফাইবার দিয়ে যদি তুমি তৈরি করো, সেই ফাইবারের স্পেসিফিক ভলিউম তো 1.1 না। তাহলে আমরা অনেক সময় একটা ভুল করি কি, এই যে ফর্মুলাটা 1/28 রুট ওভার অফ এনি, এটাকে ইউনিভার্সাল ফর্মুলা মনে করি যে ইয়ার্নের ডায়ামিটার হিসাব করার জন্য একটা আমাদের কাছে এক্সাক্ট ফর্মুলা আছে, কিন্তু আসলে বাস্তবিকভাবে সত্যিকার অর্থে এটা ওখানেও বলা আছে, তোমরা তো খেয়াল করে পড়ো নাই, যে এটা কটনের জন্য ডেভেলপ করা। তো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র স্পেসিফিক যে যেসব কটনের 1.1 সিসি পার গ্রাম স্পেসিফিক ভলিউম, তাদের জন্য এইটা ফর্মুলাটা প্রযোজ্য হতে পারে, বাট অন্য কোনো ফাইবারের জন্য বা অন্য কটন ফাইবারের জন্য বরং এই ফর্মুলাটা ডায়ামিটার বের করার জন্য কাউন্ট থেকে যথেষ্ট না, কারণ কাউন্ট ডায়ামিটারের সাথে কোনো সম্পর্কই আসলে বাস্তবিকভাবে নাই। এজন্যই কিন্তু আমরা ডায়ামিটার দিয়ে ইয়ার্নের থিকনেসটা বা ইয়ার্নের মোটা বা চিকুন, কোর্সনেস, ফাইননেস, এই বিষয়গুলোকে ডিটারমাইন করি না। কি দিয়ে করি? কাউন্ট দিয়ে করি। কাউন্ট দিয়ে কেন করি? কাউন্ট দিয়ে করার তো দরকারই হতো না যদি আমি ডায়ামিটার দিয়ে করতে পারতাম। ডায়ামিটার দিয়ে আমরা বিভিন্ন কারণে করতে পারি না, যে কথাগুলো ওখানে বলা আছে, যে ইয়ার্নটা খুব কম্প্রেস করে যায়, হ্যাঁ, মানে এক একজন এক এক রকম মাপবে, হ্যাঁ, ফ্লেক্সিবল, খুব সহজে ফ্ল্যাটেন হয়, এইগুলা। তো এখন যদি আমি এখানে তারপরও এটার জন্য আমাকে আপাতত ডায়ামিটারটা তো ধরে নিতে হবে। তো এখানে ডায়ামিটারটা কোথা থেকে কত পর্যন্ত? ডায়ামিটার হচ্ছে এই পর্যন্ত। মনে করো এই ইয়ার্নগুলোর ডায়ামিটার কত? এইটুকু। আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, এইখানে ডায়ামিটারটা কত? এইটা। তাহলে এটাকে আমি ডি দ্বারা লিখতেছি, মনে করো এটা হচ্ছে ডি। তো ডায়া হচ্ছে এইটুকু, কিন্তু একটা ইয়ার্ন থেকে আরেকটা ইয়ার্নের দূরত্ব কত? যদি আমি বলি যে এই তিনটা ইয়ার্নের মধ্যে দূরত্ব মাপবো, তাহলে এইখান থেকে দূরত্ব আমি মাপা যদি শুরু করি, এটা কোথায় গিয়ে শেষ হবে? এই পর্যন্ত, নাকি এই ইয়ার্নের শেষ পর্যন্ত, না আগ পর্যন্ত, নাকি মিডল পর্যন্ত? কোথায় এসে শেষ হবে? দূরত্ব দেখতে চাচ্ছি, একটা ইয়ার্ন থেকে আরেকটা ইয়ার্নের ডিস্টেন্স কত? আগ পর্যন্ত না? যদি এখান থেকে শুরু করি তাহলে এই পর্যন্ত, আর যদি এখান থেকে শুরু করি তাহলে এটা এই পর্যন্ত আসবে। তো তার মানে এই প্রথম পয়েন্ট থেকে শুরু করে এই যে লাস্ট পয়েন্টের আগ পর্যন্ত হচ্ছে একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের মধ্যবর্তী ডিস্টেন্স। তো আমি এটাকে একটু দেখাই এখানে, তারপর দেখো বুঝতে পারো কি না। এইটুক হচ্ছে ডিস্টেন্সটা, হ্যাঁ, এই ডিস্টেন্সটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। একটু পরে আমি আসতেছি পিটা কি। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আবার এটার ক্ষেত্রে আসো, দ্বিতীয়টার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ডি যত পি তত কি না? এখানে ডি যত পিও কিন্তু ততই, একটা নির্দিষ্ট, এখানে কোনো গ্যাপ নাই। একটা ইয়ার্ন থেকে আরেকটা ইয়ারের ডিস্টেন্সটা তো এটুকুই, আর ইয়ারের ডায়ামিটারও কত? এটাই। তো এটাই হচ্ছে ডি, আবার এটাই হচ্ছে পি। ডি, এটাই হচ্ছে আবার পি। তো আমরা কেন বললাম এই কথাটা? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্য যে তুমি দেখো, খেয়াল করলে এইটাকে যদি তুমি রেশিও করো, ডি এবং পি এর রেশিও করো, তাহলে এটা পাবা 1। আর এটা যদি ডি এবং পি এর রেশিও করো, এই রেশিওটা কি এক হবে? অনুপাতটা ডি এবং পি, হ্যাঁ, এই দুটা রেশিও। ডি তো ছোট, পি বড়। এখন এটা কখন বেশি কম হবে? আরো কম হবে কখন? দূরত্বটা বেশি হলে এই গ্যাপটা, এই যে ইয়ার্ন ছাড়া যে সাদা সাদা জায়গাগুলো আছে, এগুলো বাড়বে না কমবে? তার মানে আমরা এই কথাটাই বলতে চাচ্ছি, এই অনুপাতটা দিয়ে তুমি কভারটা হিসাব করতে পারবা। যেহেতু এই কাপড়ের ক্ষেত্রে পুরো জায়গাটাই ইয়ার্ন দিয়ে কভার করা আছে, সেই ক্ষেত্রে এখানে ডি এবং পি এর অনুপাতটা 1, সর্বোচ্চ 100%। আর এইখানে কাপড়টা যেহেতু একটু ফাঁকা ফাঁকা, তাহলে ডি এবং পি এর একটা ভালো অনুপাত পাচ্ছি, যে অনুপাতটা ডি এর মানটা কম হওয়াতে অনুপাতের মানটা অনেক কমে গেছে একের চেয়ে
কমে গেছে, তার মানে যত কমে আসবে তার মানে এই কাপড়টা তত বেশি ফাঁকা ফাঁকা স্থান দেখা যাবে। কারণ দূরত্ব আছে, একটা ইয়ার্ন থেকে আরেকটা ইয়ার্নের দূরত্ব অনেক বেশি, কিন্তু ইয়ার্নের ডায়ামিটার অনেক কম, তার মানে ইয়ার্নটা ওই জায়গাটাতে কাভার করে রাখতে পারতেছে না, কাভারিংটা ওখান থেকে আসতেছে না। তার মানে কভার ফ্যাক্টর কি আমরা ডি এবং পি এর অনুপাত বলতে পারি, ঠিক আছে? কিসের অনুপাত? ডি এবং পি এর অনুপাত। তাহলে কভার সমান হচ্ছে ডি বাই পি। এখন ডি তো আমরা বুঝলাম ডায়ামিটার, পিটা কি? পিটা হচ্ছে পিক স্পেসিং বা থ্রেড স্পেসিং। পি সমান হচ্ছে কি? থ্রেড স্পেসিং, অর্থাৎ একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের মধ্যবর্তী লম্ব যে দূরত্ব বা ডিস্টেন্স সেটাকে বলা হয় থ্রেড স্পেসিং। আর ডি তো জানোই, ডায়া অফ দ্য ইয়ার্ন, ডায়া অফ দ্য ইয়ার্ন। তো এখন আমরা থ্রেড স্পেসিংটা মাপতে গেলে আমরা কি করি? মূলত একটা থ্রেড থেকে আরেকটা থ্রেডের ডিস্টেন্স মাপতে হয়, মানে পি মাপতে গেলে। কিন্তু এটাকে রিভার্স করেও করা যায়। একটু খেয়াল করো, ধরো ইপিআই আমরা গুনি না, ইপিআই একটা কাপড়ের মধ্যে তুমি ইপিআই গুনে পেলা হচ্ছে 60টা পেলা, কি ওয়ার্প ইয়ার্ন কতটুকু জায়গার মধ্যে? 1 ইঞ্চের মধ্যে। তাহলে বলো তো একটা থেকে আরেকটা ইয়ার্নের ডিস্টেন্স কত? যদি 1 ইঞ্চ কাপড়ের মধ্যে 60টা হয়, তাহলে একটা থেকে আরেকটার কত, ডিস্টেন্স কত? 1/60 কে বলছে? 59 না, তুমি তো ওই যে লাস্টের দিকে গিয়ে একটা যে পাবা সুতা, সেটার পরেও তো আবার গ্যাপ আছে, বুঝো নাই? তোমার রিপিটের মধ্যে না 60, এরপরে তো আবার গ্যাপটা আছেই। তো 1/60 মানে হচ্ছে, আবার যদি আরেকটু খেয়াল করো, ধরো আরেকটা ইয়ার্ন কাপড় আছে, সেখানে 1 ইঞ্চিতে তোমার সুতা আছে হচ্ছে 200টা। তাহলে সেই সুতাগুলা একটা থেকে আরেকটা কাছাকাছি আছে, নাকি 60টা যেটা আছে সেটা কাছাকাছি আছে? যদি ডায়ামিটার সুতাগুলার একই হয়, কোন সুতাগুলা কাছাকাছি আছে? হুম, যেখানে 200টা সুতা আছে, 1 ইঞ্চিতে 200টা সুতা, তার মানে এরা কত ক্লোজ, খুব কাছাকাছি লেগে আছে। আর যেখানে 1 ইঞ্চিতে 60টা, এরা একটু মনে করো রিল্যাক্স আছে, ফাঁকা ফাঁকা আছে। তো 1/60 যে মান আর 1/200 মান কি একই? তার মানে বোঝাই যাচ্ছে যে আমি তো নর্মাল সেন্সেও বুঝতেছি যে আমার 200টা ইয়ার্ন যদি থাকে 1 ইঞ্চের মধ্যে, তাহলে ইয়ার্নগুলো খুব ক্লোজ থাকবে। এবং 1/200 করেও আমি এটা বুঝতেছি যে আসলে এদের মধ্যে ডিস্টেন্সটা অনেক কম। তার মানে থ্রেড স্পেসিং সমান হচ্ছে অর্থাৎ এই পি সমান হচ্ছে 1/n। হ্যাঁ, এন মানে হচ্ছে থ্রেড ডেন্সিটি আর কি, এন মানে এন সমান হচ্ছে থ্রেড ডেন্সিটি। থ্রেড ডেন্সিটি আমরা গত ক্লাসে যেটা পড়লাম, কি পড়ছিলাম? থ্রেড ডেন্সিটি পড়ছিলাম গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত, যে ইপিআই এবং পিপিআই। তো আমরা এবার সামারাইজ করি যে তাহলে আমার কভার ফ্যাক্টর আমি কি পাবো? কভার ফ্যাক্টর হবে হচ্ছে এই এন এবং ডি, হ্যাঁ, এবং এইটার এই পি এর অনুপাত। কভার ফ্যাক্টর পাবো ডি এবং পি এর অনুপাত, ওয়ার্পের জন্য মনে করো, ওয়ার্পের কভার ফ্যাক্টর, তাহলে ডি। অ্যান্ড ডি এর ফর্মুলা কি? তাহলে কভার সমান যদি ডি বাই পি হয়, ডি এর মান কত? এই যে আমি উপরে ডি লিখছি, আমি কটনের জন্য ধরে নিচ্ছি আর কি আপাতত। আমি যদিও নিজেই বলছি যে আসলে এটা ইউনিভার্সাল ফর্মুলা না, তারপরে কটনের জন্যই আমরা মনে করে হিসাব করতে চাচ্ছি। তাহলে ডি সমান কি পাবো? 1/28 রুট ওভার অফ এনই পাবো না? পাবো কি না ডি এর জায়গায়? আর পি এর জায়গায় কি পাবো? পি সমান কি? 1/n। তো পি কোথায় আছে? নিচে আছে, এটা উপরে যাবে না?
তাহলে আমার কে কোথায় যাবে, ডি এর মান হবে উপরে 1, হ্যাঁ এটা সবাই বুঝতে পারছো? তাহলে আমি সরাসরি লিখে ফেলি। নিচে পি আছে, পি এর মান হচ্ছে 1/n, এই n চলে যাবে কিন্তু উপরে। তো n যদি উপরে চলে যায় তুমি nটাকে উপরে লিখতে হবে, n। আর না, রোটোবারনি তো নিচে, ডি এর মান কত 1/20, এই জন্য তো ভেঙে লিখতে চাচ্ছিলাম। পেলাম ডি এর মানটা এন ই। আর এই যে এন আছে নিচে, এন নিচে থাকলে এন এর মানটা হবে কি, এন এর মান হবে এই যে এটা 1/p, এন সমান হচ্ছে 1/p। সুতরাং এখানে আমি লিখতে পারি ইন্টু ওয়ারপিয়ানের জন্য হয় তাহলে হচ্ছে এটা ওয়ার্প কভার, অর্থাৎ ওয়ারপিয়ানের জন্য আমি ওয়ার্পের কভারটাকে এভাবে নিতে পারি। আর ওয়েফটিয়ানের জন্য আমার যদি ওয়েফটিয়ান থেকে থাকে তাহলে ওয়েফটিয়ানের জন্য আমি কভারিংটাকে এভাবে একইভাবে করতে পারি। ওয়ারপিয়ানের জন্য ওয়ারপিয়ান কতটুকু জায়গা দখল করে এটা, আবার ওয়েফটিয়ানের জন্য এই পরিমাণ পাবো, মানে ওয়েফটিয়ানগুলো তো জায়গা দখল করবে নাকি খালি থাকবে, জায়গা দখল করবে। এখন একটু ভালো করে খেয়াল করো, কিছু জায়গা আছে ইন্টারসেকশন পয়েন্ট ওয়ার্পের জন্য ওয়েফটের জন্য। তো এখন তুমি কভার ফ্যাক্টর যদি ওয়ার্পের জন্য হিসাব করো এটা একবার, আবার ওয়েফটের জন্য আবার হিসাব করো এটা আরেকবার, তো ওয়েফটের কাউন্ট হবে, ওয়েফটের থ্রেড পেসিং মানে পিপিআই হবে, এই মানগুলো আসবে। তো এই মানগুলো আসার পরে এই ওয়েফটিয়ানগুলো আবার কি হইলো, ওয়েফটিয়ানগুলো এবং ওয়ারপের মধ্যে কিছু জায়গা কমন আছে না, তো এই জায়গাটা তো তুমি দুইবার হিসাব করে ফেলতেছ। যদি তুমি টোটাল কভার হিসাব করতে চাও কাপড়ের, তাহলে ওয়ারপিয়ানের কভার এবং ওয়েফটিয়ানের কভারকে কনসিডারেশনে নিয়ে আসবা। তো ওয়ার্প এবং ওয়ার্পকে কনসিডারেশনে নিয়ে আসলে কিছু জায়গা তো ডাবল আসবে। এই জায়গাটায় যে সবুজের নিচে যে লাল জায়গাটা আছে এটা ওয়ার্পের জন্যও আসবে একবার হিসাবে, এটা ওয়েফটের জন্য একবার হিসাবে আসবে না? আর কভার যদি K1 হয়, K1 হয় অ্যান্ড ওয়েফট কভার যদি K2 হয়, তাহলে টোটাল কভার সমান হচ্ছে K1 প্লাস K2 মাইনাস ইন্টারসেকশন পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে K1 এবং K2 এর যে মানটা এটাকে আমি বাদ দিয়ে দিতে হবে। এটা বুঝতে পারতেছি না, টোটাল কভারের মধ্যে আমার যে এই ইন্টারসেকশন পয়েন্ট আছে, ইন্টারসেকশন পয়েন্টগুলোকে দুইবার আমি হিসাব করে নিয়ে আসছি, এবার এই জন্য এটাকে দুইবার হিসাব করা যাবে না, ঠিক আছে? ওয়ান হচ্ছে কি কতটুকু, K1 শুধু ওইটাকেই বলা হয় 28কে বাদ দিয়ে যেই মানটা সেইটাকে, অর্থাৎ K1 সমান হচ্ছে n বাই আমরা ইকুয়েশন থেকে যেটা পেলাম n/28√n, এটা হচ্ছে ওয়ার্পের জন্য কভার, আবার ওয়েফটের জন্য এই ফর্মুলা দিয়ে কভার ফ্যাক্টর হিসাব করা যাবে। তো এখান থেকে 28টাকে ইগনোর করে 28টাকে বাদ দিয়ে n/√n এটাকে বলা হচ্ছে K1 ওয়ার্পের জন্য, আবার একইভাবে ওয়েফটের জন্যও আমরা পাবো। তো এখান থেকে এই ওয়ার্প কভার এবং ওয়েফট কভারটাকে আমরা এবার সিম্পলিফাই করার চেষ্টা করি। তো রিলেটিভ কভার ফ্যাক্টর বলা হয় এটাকে, যখন ওয়ার্প কভার ফ্যাক্টর রিলেটিভের জন্য এবং ওয়েফট কভার ফ্যাক্টর রিলেটিভের জন্য এবং এই দুইটার গুণফলকে বাদ দেওয়া হবে, অর্থাৎ কমন যে জায়গাগুলো আছে সেগুলোকে যখন বাদ দিয়ে দিচ্ছি তখন আমরা এই রিলেটিভ কভার ফ্যাক্টরটা পাচ্ছি। এই রিলেটিভ কভার ফ্যাক্টরে কিন্তু টোটাল মানটা আসছে, অর্থাৎ আমরা একটু আগে যেই এই পুরো মানটা বলেছি n/28√n, এই পুরোটাই কিন্তু এই রিলেটিভ কভার ফ্যাক্টরের মানে। তো যেহেতু n/√n কে আমরা K1 বলে নিচ্ছি, তাহলে K1/28 এটা ওয়ার্পের জন্য, K2/28 ওয়েফটের জন্য, K1/28 ওয়ার্পের ওয়েফটের জন্য, এই গুণফলটা আমরা বাদ দিচ্ছি যেহেতু কমন কিছু জায়গা আছে।
তো এই দুইটা থেকে একটু সিম্পলিফাই করার জন্য আসলে সবসময় 28 লিখতে হবে, এই জন্য এটাকে একটু সিম্পলিফাই করা। তো আমরা 28 যদি কমন নেই 1/28, তাহলে এটা থাকবে K1 প্লাস K2 আর K1 ইন্টু K2 বাই একটা 28 থেকে যাবে এইরকম। তো এই 28টাকে যখন বাম পাশে আনা হবে রিলেটিভ কভার ফ্যাক্টরের সাথে যখন গুণ হবে 28, তখন এটাকে আমরা ক্লথ কভার বলতেছি। আসলে 28টাকে ইগনোর করা, 28টাকে একটু সিম্পলিফাই করা বা কনভিনিয়েন্স একটা মান আনার জন্য, যাতে করে বারবার 28 না লিখতে হয়, সেই জন্য 28-এর গুণফল সহ যে রিলেটিভ কভার ক্লথ কভার আছে, রিলেটিভ ক্লথ কভারের সাথে 28 গুণ করলে সেইটাকে বলা হচ্ছে ক্লথ কভার বা কেসি। তো তখন কি থাকলো K1 প্লাস K2 মাইনাস K1 K2 বাই 28। তাহলে এইটা হচ্ছে কভার ফ্যাক্টরের মানে ক্লথ কভারের মূল ফর্মুলা। এখন এখানে কিন্তু রিলেটিভ ক্লথ কভারের সাথে 28 গুণ অবস্থায় আছে, অর্থাৎ ক্লথ কভার নর্মালি আমরা কেসি দিয়ে হিসেব করে থাকি। অর্থাৎ আমার কাছে যদি 5টা ফেব্রিক থাকে, 5টা ফেব্রিকের কেসি দেখব, তখন কিন্তু কম্পারিজনটা একই লেভেলে আসবে। সুতরাং 28 গুণ থাকলো বা 28 না থাকলো সেটা কিন্তু আর এখন কোনো বিবেচ্য বিষয় না, যেহেতু কনভিনিয়েন্ট মানে এটা চলে এসেছে কেসি, সুতরাং সবাই কেসিতেই এটা হিসাব করবে। তো কেসি হিসাব করার জন্য K1 প্লাস K2 মাইনাস K1 K2 বাই 28, যেখানে K1 হচ্ছে ওয়ার্পের কভার ফ্যাক্টর, টোটাল কভার না, রিলেটিভ ওয়ার্প কভার না, 28 ছাড়া, শুধু K1টা ওয়ার্প কভার ফ্যাক্টর, ওয়েফট কভার ফ্যাক্টর। এই ফর্মুলাতে আমরা এই ক্লথ কভারটা হিসাব করতে পারি। চাইলে যে কোনো একটা ফেব্রিকের ওভেন কাপড়ের জন্য এভাবে করে মূলত ক্লথ কভারটা কেসি ভ্যালু দ্বারা মানে কেসি এর মান দ্বারা হিসাব করে নেওয়া হয়। অ্যান্ড কেসি এর ভ্যালুটা হয়তো একটা মান আমাদেরকে ইন্ডিকেট করবে, যেটা কিনা অন্য একটা ফেব্রিকের ক্লথ কভারের সাথে আমরা কম্পেয়ার করে মানটাকে ডিটারমাইন করতে পারবো। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়।